আপনাদের সবাইকে স্বাগত ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্টস সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। এই পর্যায়ে আজকে আমরা আলোচনা করব চোখের ছানির আধুনিক চিকিৎসা ও করণীয় নিয়ে। আর এই বিষয় আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন চোখের চিকিৎসায় সফল চিকিৎসা ব্যক্তিত্ব, স্বনামধন্য চক্ষুরোগ বিশেষজ্ঞ, ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, স্মাইল, ল্যাসিক, ফ্যাকো ও গ্লোকোমা স্পেশালিস্ট প্রফেসর ডাক্তার হারুন রশিদ স্যার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহেও আসলে আমরা আলোচনা করব চোখের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আজকে আমরা আলোচনা করব চোখের ছানির আধুনিক চিকিৎসা এবং করণীয় নিয়ে। এই বিষয়টিতে আসলে বিস্তরভাবে আলোচনার আগে আপনার কাছে জানতে চাইবো যে আসলে চোখের ছানি বলতে আমরা কি বুঝি এবং এর চিকিৎসা কি? একটা মডেল দিয়ে বুঝিয়ে দিই। চোখটাকে আমরা সবসময় ক্যামেরার সাথে তুলনা করে থাকি। ক্যামেরার ভেতরে যেরকম লেন্স থাকে, চোখের ভেতরেও একটি স্বচ্ছ প্রাকৃতিক লেন্স থাকে। এই লেন্সটি ঘোলা হয়ে গেলেই সেটাকে আমরা ছানি বলে থাকি। লেন্সটি যতক্ষণ পরিষ্কার থাকে তার নাম হলো লেন্স। যেইমাত্র এটা ঘোলা হওয়া শুরু হলো তখনই তার নতুন নামকরণ হলো চোখের ছানি। চলো আমরা ছবি দিয়ে বুঝে নেই। লক্ষ্য করো, চোখের স্বচ্ছ প্রাকৃতিক লেন্সটি ঘোলা হয়ে ছানিতে রূপান্তরিত হয়েছে। এর পরের ছবিতে আমরা দেখব ছানির ঔষধে কোনো চিকিৎসা নেই। ছানির একমাত্র চিকিৎসা হচ্ছে চোখের ঘোলা লেন্সটাকে বের করে নিয়ে এসে চোখের ভেতরে একটি কৃত্রিম লেন্স সংযোজন করা। আচ্ছা, তো আসলে কি কি ধরনের ছানি অপারেশন রয়েছে? চলো ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই। ছানির প্রচলিত একটি পদ্ধতি রয়েছে যেটাকে আমরা স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি বলি। সেখানে ছানিটাকে আস্ত বের করে আনা হয়। 7 থেকে 10 মিলিমিটার জায়গা কাটতে হয়, ইনজেকশন লাগে, ব্যান্ডেজ লাগে, অপারেশনের পরে কালো চশমা পড়তে হয়। আচ্ছা, এর পরের ছবিতে আমরা দেখব ছানি অপারেশনের সবচেয়ে আধুনিকতম প্রযুক্তি হচ্ছে ফ্যাকো এমালসিফিকেশন। এখানে ছানিকে মেশিনের মাধ্যমে টুকরো টুকরো করে ভেঙে বা গলিয়ে আমরা বের করে নিয়ে আসি ছোট্ট একটা 2 মিলিমিটার ছিদ্রের ভেতর দিয়ে, এবং ওই ছিদ্রের ভেতর দিয়ে আমরা চোখের ভেতরে একটা নরম ভাঁজ করা লেন্স বসিয়ে দিই। ছবিতে লক্ষ্য করছো বাম দিকে সেঞ্চুরিয়ান ভিশন উইথ ওজিল টর্শনাল টেকনোলজি ফ্রম অ্যালকন ইউএসএ, এবং ডান দিকে লক্ষ্য করছো হোয়াইট স্টার আইস সিগনেচার এলিভস ফ্যাকো টেকনোলজি ফ্রম জনসন অ্যান্ড জনসন ইউএসএ। আসলে বলছিলেন লেন্স বসানোর কথা, তো সঠিকভাবে লেন্সের পাওয়ার নির্ণয় করাটা আসলে কতটা জরুরি অপারেশনের আগে? ভীষণ জরুরি। তুমি জানো যে চশমার যেরকম লেন্স রয়েছে সেটি যদি সঠিক না হয়, একজন মানুষ যেমন ঝাপসা দেখবে, চোখের ভেতরেও যে লেন্সটি আমরা বসাবো সেটির পাওয়ারও যদি সঠিক না হয় একজন মানুষ ঝাপসা দেখবে, এবং সেই জন্যে এর গুরুত্ব অপরিসীম। আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। এই লেন্সের পাওয়ার সঠিকভাবে নির্ণয়ের জন্য আমরা সবচেয়ে নির্ভর করি সোয়েব সোর্স অপটিক্যাল বায়োমেট্রি আইওয়েল মাস্টার 700-এর উপরে। এর পরের ছবিতে দেখব আরেকটি আমরা অপটিক্যাল বায়োমেট্রি ব্যবহার করে থাকি আমাদের হাসপাতালে, সেটা হচ্ছে পেন্টাক্যাম AXL অপটিক্যাল বায়োমেট্রি। এর পরের ছবিতে আমরা দেখব কিছু লেটেস্ট জেনারেশন ফর্মুলা আমরা ব্যবহার করি, যেমন ব্যারেট ইউনিভার্সাল 2 ফর্মুলা, ব্যারেট ট্রুকে ফর্মুলা, অলসেন ফর্মুলা, হিল RVF ফর্মুলা। অর্থাৎ চোখের ভেতরে যে লেন্সটি বসাবো সেটি যেহেতু সারা জীবন রয়ে যাবে, এর পাওয়ারটা সঠিকভাবে নিরূপণ হওয়া খুবই প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন বায়োমেট্রির কথা, এছাড়া আসলে ছানি অপারেশনের আগে কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়? আমি ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই। প্রথমেই আমরা স্লিট ল্যাম্পের মাধ্যমে চোখের পাতায় মিবোমিয়ান গ্ল্যান্ড ডিসফাংশন আছে কিনা সেটা আমরা দেখে নিই। কর্নিয়া পাতলা হয়ে যাওয়া একটা অসুখ কেরাটোকোনাস আছে কিনা সেটা আমরা দেখে নিই। চোখের শুষ্কতা আছে কিনা সেটা আমরা দেখে নিই। এর পরের ছবিতে আমরা দেখব চোখের ভেতরে কর্নিয়াল টোপোগ্রাফির মাধ্যমে আমরা একটা মানচিত্র তৈরি করে দেখে নিই কর্নিয়াতে অ্যাস্টিগম্যাটিজম আছে কিনা, অ্যাসফেরিসিটি কেমন আছে, সেটার উপর নির্ভর করে আমরা স্ফেরিক্যাল লেন্স বসাবো না অ্যাসফেরিক লেন্স বসাবো সেটা আমরা নির্ধারণ করি। এর পরের ছবিতে আমরা দেখব স্পেকুলার বায়োমাইক্রোস্কোপির মাধ্যমে আমরা দেখে নেই যে এন্ডোথেলিয়াল সেলের সংখ্যা কত। বিশেষ করে যদি ফুক্স এন্ডোথেলিয়াল ডিস্ট্রফি থাকে, সেখানে কোষের সংখ্যা তো কম থাকে, অপারেশনের পরে সেই কর্নিয়াটা নষ্ট হয়ে যেতে পারে, সেটাকে আমরা বলি সিউডোফেকিক বুলাস কেরাটোপ্যাথি। এর পরের ছবিতে আমরা দেখব সঠিকভাবে আমরা চোখের চাপ পরিমাপ করে দেখে নিই যে কারোর চোখে গ্লোকোমা রোগ রয়েছে কিনা। এর পরের ছবিতে আমরা দেখব গ্লোকোমা রোগ সন্দেহ করলে আমরা অপটিক স্নায়ু ভালো করে পর্যবেক্ষণ করি, অপটিক স্নায়ুর ছবি তুলে রাখি। এর পরের ছবিতে আমরা দেখব প্রয়োজনে আমরা হামফ্রে ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিসের মাধ্যমে আমরা দৃষ্টির পরিসীমা বিশ্লেষণ করে থাকি। প্রয়োজনে অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফির মাধ্যমে আমরা অপটিক নার্ভেট বা রেটিনাল নার্ভ ফাইবার লেয়ার স্ক্যানিং করে থাকি। উন্মুক্ত কোণ বিশিষ্ট এবং বন্ধ কোণ বিশিষ্ট গ্লোকোমার
পার্থক্য নির্ধারণে আমরা ওসিটি এবং ইউবিএম প্রযুক্তি ব্যবহার করে থাকি। এর পরের ছবিতে আমরা দেখব রেটিনা আমরা ভালো করে ড্রপ দিয়ে ডাইলেট করে দেখতে হয় যে রেটিনা স্বাভাবিক রয়েছে না রেটিনাতে বার্ধক্যজনিত রেটিনার কোনো কেন্দ্রের ক্ষয় হচ্ছে, বা ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের কারণে রেটিনাতে কোনো রক্তক্ষরণ হচ্ছে কিনা, চর্বি জমছে কিনা। এর পরের ছবিতে আমরা দেখব প্রয়োজনে আমরা অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি করে দেখে নেই যে রেটিনার কেন্দ্রে পানি জমেছে কিনা, রেটিনাতে কোনো ছিদ্র আছে কিনা, রেটিনা ছিঁড়ে গেছে কিনা। অনেক সময় ছানি যখন অনেক বেশি পরিপক্ক থাকে, সাদা থাকে, রেটিনা দেখা যায় না। সেই ক্ষেত্রে আমরা আল্ট্রাসাউন্ড বি স্ক্যান করে দেখি যে রেটিনাতে কোনো রক্তক্ষরণ হয়েছে কিনা বা রেটিনা ছিঁড়ে গেছে কিনা। অর্থাৎ A to Z ভালো করে পরীক্ষা নিরীক্ষা করেই তারপরে চোখের ছানি অপারেশন করা উচিত। ছানি অপারেশনের ক্ষেত্রে ঢাকা আই কেয়ার হসপিটালে নতুন কি ধরনের প্রযুক্তি সংযোজন হয়েছে? দেখো, ছানি অপারেশনের যে প্রচলিত পদ্ধতি রয়েছে তার অনেকগুলো স্টেপ কিন্তু ম্যানুয়ালি করা হতো। আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই। এখন আমরা ইমেজ গাইডেড সিস্টেমের মাধ্যমে ডিজিটাল মার্কারলেস সলিউশন ক্যালিস্টো আই আমরা ব্যবহার করছি। এর পরের ছবিতে আমরা দেখব এই ক্যালিস্টো আইয়ের সাথে যোগ হয়েছে লুমেরা 700 অপথ্যালমিক অপারেটিং মাইক্রোস্কোপ। এর পরের ছবিতে আমরা দেখব যে কিছু কিছু স্টেপ রয়েছে, যেমন ইনসিশন, ক্যাপসুলার অ্যাক্সিস, জেড অ্যালাইন আমরা টরিক ইন্ট্রাকুলার লেন্স প্লেসমেন্টের জন্য আমরা ব্যবহার করি, কে ট্র্যাক অপারেশনের পরে কর্নিয়ার বক্রতা স্বাভাবিক রয়েছে কিনা সেটা আমরা জানতে পারি। এর পরের ছবিতে আমরা দেখব এই যে আইওএল মাস্টার 700, ক্যালিস্টো আই ডিজিটাল মার্কারলেস সলিউশন, লুমেরা 700 মাইক্রোস্কোপ, একটা যন্ত্র থেকে আরেকটা যন্ত্রে তথ্য উপাত্ত ফোরাম আই কেয়ার ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে খুব সহজে আদান প্রদান করা হয়। বলতে পারো একটা সেতু বা মেলবন্ধনের সৃষ্টি হয়। ফলে ফ্যাকো সার্জারির গুণগত মান অনেক নিখুঁত হয়, নির্ভুল হয়। আর এটিকে বলা হয় জাইস ক্যাটারাক্ট উইথ মার্কারলেস। আপনাকে অনেক ধন্যবাদ। কেউ যদি ছানি অপারেশন না করান বা না করতে চান, তার আসলে চোখে কি ধরনের সমস্যা হতে পারে? চলো ছবি দিয়েই বুঝিয়ে দিই। দেখো, যত দিন যায় ছানি তো কমে না, বাড়ে। একজন মানুষ আজকে যা দেখছেন 6 মাস পরে আরও কম দেখবেন, 1 বছর পরে আরও কম দেখবেন। ছানি যত দিন দেয় শক্ত হয়, তাতে অপারেশনের ঝুঁকি জটিলতা বেড়ে যায়। এবং হঠাৎ করে ছানির কারণে চোখের চাপ বেড়ে যায়, তখন এত তীব্র ব্যথা যন্ত্রণা হয়, চোখ লাল হয়ে যায়। এবং দীর্ঘদিন চোখে ছানি পুষে রাখলে ছানির কারণে হঠাৎ করে চোখের চাপ বেড়ে যায়, তখন চোখ লাল হয়ে যায়, এত তীব্র ব্যথা, মাথা ব্যথা, বমি হতে থাকে যে দ্রুত অপারেশন না করলে সেই চোখটা চিরতরে নষ্ট হয়ে যায় এবং অপারেশনের পরে রোগী অতটা ভালো দেখে না। সেই জন্যই ছানি সবসময় প্রাথমিক পর্যায়ে অপারেশন করাটাই শ্রেয়। এবং আপনি যেটি বললেন এটি আসলে একটি অকুলার এমার্জেন্সি। এক্স্যাক্টলি। যাদের চোখে ছানি এবং গ্লোকোমা রোগ দুটি আছে, তাদের ক্ষেত্রে আসলে আপনারা কিভাবে চিকিৎসা করে থাকেন যদি একটু বলতেন? হ্যাঁ, অনেকেরই চোখে ছানি রয়েছে, আবার গ্লোকোমা রোগও রয়েছে। যদি আমরা ঔষধের মাধ্যমে চোখের চাপ কমিয়ে রাখতে পারি তাহলে শুধুমাত্র ছানি অপারেশন করলেই চলে। কারণ আমরা দেখেছি যে অধিকাংশ ক্ষেত্রে ছানি অপারেশন করলেই চোখের চাপ কমে আসে। যে সমস্ত ক্ষেত্রে কমে না সেই সমস্ত ক্ষেত্রে আমরা চোখের ছানি এবং গ্লোকোমার চিকিৎসা একসাথে করে থাকি কম্বাইন্ড সার্জারির মাধ্যমে। আচ্ছা, সেভাবে আরেকটি প্রশ্ন করি, যেটি হচ্ছে যাদের চোখে ছানি এবং রেটিনার সমস্যা আছে তাদের চিকিৎসা আপনারা কিভাবে করে থাকেন? খুবই প্রাসঙ্গিক একটি বিষয়। দেখো, রেটিনা তো আমরা ভালো করে ডাইলেট করে দেখে নিই। রেটিনাতে যদি কোনো রক্তক্ষরণ থাকে, বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের তো রেটিনাতে রক্তক্ষরণ হয়, চর্বি জমে, আমিষ জমে, তাদের চোখে আমরা ইঞ্জেকশন লুসেন্টিস বা অ্যাভাস্টিন দিয়ে থাকি, যেগুলোকে আমরা অ্যান্টি-VEGF ইঞ্জেকশন বলে থাকি। তো সেইগুলো দিয়েই তারপরে প্রয়োজনে লেজার প্রয়োগ করে তারপরে আমরা চোখের ফ্যাকো সার্জারি করে থাকি। কিছু কিছু ক্ষেত্রে ছানি যখন বেশি পরিপক্ক থাকে, রেটিনা দেখা যায় না, সেই সমস্ত ক্ষেত্রে আমরা ফ্যাকো সার্জারি করার পরে রেটিনাটা পরীক্ষা করি। এগুলো রোগীকে আমরা আগে থেকে বলে নিই। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা ছানি অপারেশনের পরে একজন রোগী যদি ভালো না দেখেন তার দায়িত্ব কে নেবে? আপনার কাছ থেকে অনেকগুলো তথ্য শুনছিলাম চোখের ছানির আধুনিক চিকিৎসা এবং করণীয় নিয়ে। আরো অনেকগুলো তথ্য আপনার কাছ থেকে শুনবো, তবে সময় হয়ে গেছে আমাদের ছোট্ট একটি বিরতির পরে আবারও ফিরবো, আমাদের সঙ্গেই থাকবেন। নিশ্চয়ই। দর্শক, ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আজকে আমরা শুনছি চোখের ছানির আধুনিক চিকিৎসা ও করণীয় বিষয়টি নিয়ে। আমাদের আলোচনায় সঙ্গে রয়েছেন দেশের অন্যতম অভিজ্ঞ চিকিৎসা ব্যক্তিত্ব, ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, স্মাইল, ল্যাসিক, ফ্যাকো ও গ্লোকোমা স্পেশালিস্ট প্রফেসর ডক্টর হারুন রশিদ স্যার। আলোচনার বাকি অংশে ফিরব সংক্ষিপ্ত সময় বিরতি শেষে, আমাদের সঙ্গেই থাকবেন। বিরতি শেষে আবারও স্বাগত সকলকে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। দর্শক, চোখের ছানির আধুনিক চিকিৎসা ও করণীয় নিয়ে আজকের আলোচনায় সঙ্গে আছেন বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ
ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট স্মাইল, ল্যাসিক, ফ্যাকো ও গ্লোকোমা স্পেশালিস্ট প্রফেসর ডাক্তার হারুন রশিদ স্যার ফিরছে আলোচনায়। অনেকেই জানতে চান যে তাহলে চোখের ছানি অপারেশনের সঠিক সময় কোনটি, কারণ আপনি প্রথমেই বলেছেন যে চোখের ছানি ফুলে ফেপে সেটি হঠাৎ করে গ্লোকোমা তৈরি করতে পারে, এটি একটা অকুলার এমার্জেন্সি, সেটি হোক সেটা আসলে আমরা কখনোই চাই না। তো কোন সময় একজন রোগী আসলে ডাক্তারের কাছে আসবেন অপারেশনের জন্য? দেখো, আসলে এটা নির্ভর করছে যে যার ছানি পড়েছে তার দৈনন্দিন কাজকর্মে কতটা অসুবিধা হচ্ছে। যেমন ধরো একজন পেশাদার ট্রাক চালক, বাস চালক, একজন বিমান চালক, তার ছানি যদি খুব অল্প হয়, বিশেষ করে তাদের যদি পোস্টেরিয়র পোলার ক্যাটারাক্ট বা পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারাক্ট, যেগুলো ছানির একেবারে কেন্দ্রে অবস্থিত থাকে, তাদের কিন্তু অনেকের রাতে গাড়ি চালাতে খুব অসুবিধা হয়, আলোর দিকে তাকালে একটা আলোকচ্ছটা দেখা যায়, তাদের কিন্তু প্রাথমিক পর্যায়ে ফ্যাকো সার্জারি করে নিতে হয়। অর্থাৎ যার ছানি পড়েছে তার দৈনন্দিন কাজকর্মে যদি সমস্যা হতে থাকে, অবশ্যই তার ছানি অপারেশন করা উচিত। আমাদের যে প্রচলিত ধারণা যে ছানি একেবারে পেকে গেলে তারপরে অপারেশন করব বা বারবার চশমার পাওয়ার পরিবর্তন করে যখন লাভ হবে না তখন অপারেশন করব, সেই ধারণাটি সঠিক নয়। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে বাজারে অনেক রকমের লেন্স আছে, অনেকেই জানতে চান যে আসলে কোন লেন্সটি সবচেয়ে ভালো, এটি যদি একটু বলতেন। খুবই প্রাসঙ্গিক বিষয়, চলো ছবি দিয়ে আমরা দর্শকদের বুঝিয়ে নিই। প্রথম যে লেন্সটি লক্ষ্য করছে স্ট্যান্ডার্ড মোনোফোকাল লেন্স, একটা পাওয়ার থাকে। মাঝখানে ছবিটা হচ্ছে টরিক লেন্স। তুমি জানো কর্নিয়াতে অনেকের সিলিন্ডার পাওয়ার থাকে, অ্যাস্টিগম্যাটিজম থাকে, তাদের জন্য হচ্ছে টরিক লেন্স। আর সবচেয়ে ডান দিকে লক্ষ্য করছো প্রেসবায়োপিক লেন্স। এই লেন্সগুলোতে কাচের পাওয়ার থাকে। এর পরের ছবিতে আমরা দেখব যে প্রেসবায়োপিক লেন্স তিন ধরনের হয়, একটা হচ্ছে বাইফোকাল, ইডফ, আর একটা হচ্ছে ট্রাইফোকাল লেন্স। বাইফোকালে দুটো পাওয়ার থাকে, দূরে এবং কাছে দেখা যায়। ইডফে দূরে এবং ইন্টারমিডিয়েট অর্থাৎ কম্পিউটার দেখা যায়। এবং ট্রাইফোকাল হচ্ছে দূরে, মাঝে, কাছে, তিন জায়গাতেই দেখা যায়। পরের ছবিতে আমরা দেখব কারোর যদি অ্যাস্টিগম্যাটিজম থাকে এবং তাদের যদি এই প্রেসবায়োপিক লেন্সগুলো বসানো লাগে, এখন আমরা ট্রাইফোকাল টরিক লেন্স আমরা বসাতে পারি। সেই প্রশ্নের সূত্র ধরে আসলে পরের প্রশ্ন করব যে আসলে ছানি অপারেশনের পরে চশমা পড়তে হবে কিনা একজন রোগীকে। যদি কেউ স্ট্যান্ডার্ড মোনোফোকাল লেন্স নেন তাহলে তার অবশ্যই কাছে পড়তে গেলে চশমা লাগবে। কেউ যদি ইডফ লেন্স নেন তাহলে সে দূরে এবং ইন্টারমিডিয়েট বা কম্পিউটারে ভালো দেখবে, খুব ছোট লেখা দেখতে গেলে অল্প পরে চশমা লাগবে। কিন্তু কেউ যদি ট্রাইফোকাল লেন্স নেন সেক্ষেত্রে সে দূরে, কম্পিউটারে এবং কাছে সব জায়গাতে পরিষ্কার দেখতে পাবে। 95% ক্ষেত্রে, 5% ক্ষেত্রে তার হয়তো অল্প একটু পাওয়ারের চশমা লাগতে পারে। আসলে বিষয়টি হলো কোন লেন্সটি ভালো এটি গুরুত্বপূর্ণ বিষয় না, কোন লেন্সটি কোন রোগীর চোখের জন্য উপযুক্ত সেটি ডক্টরই বিবেচনা করে দেবেন, সেটি সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনাকে ধন্যবাদ। অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকেন যে ছানি অপারেশনের সময় আমি ব্যথা পাবো কিনা, এটি যদি একটু বলতেন। না, আমরা চোখে সবসময় অবশকারী একটা ড্রপ দিয়ে অপারেশন যেহেতু করে থাকি, কোনো রোগীরা কোনো ব্যথা পায় না। অনেকের আরেকটি ভাবনা আছে যে অপারেশন চলাকালীন চোখের পলক পড়বে কিনা, তখন কি হবে, এটি যদি একটু বলতেন। দেখো, অপারেশন চলাকালীন আমরা সবসময় একটা আই স্পেকুলাম নামক ছোট্ট একটা যন্ত্র দিয়ে চোখটাকে ফাঁক করে রাখি এবং রোগী পলক পড়ার কোনো সুযোগ নেই। এবং অপারেশন শেষ হয়ে গেলে আবার আই স্পেকুলামটা খুলে ফেলি। অপারেশনের পরপরই একজন রোগী আবার তার নিজের পলক ফেলতে পারে। আপনি প্রথমেই বলেছেন ফ্যাকো সার্জারির কথা। এই ফ্যাকো সার্জারি করতে আসলে কতটা সময় লাগে? ফ্যাকো সার্জারি করতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে। কোনো রকম রক্তপাত হয় না, কোনো রকম ব্যথা লাগে না, কোনো রকম ইনজেকশন দেওয়া হয় না। এই ফ্যাকো সার্জারির পর আসলে হাসপাতালে কতক্ষণ থাকতে হয়? দেখো, সব মিলিয়ে 2 থেকে 2.5 ঘন্টা হাসপাতালে অবস্থান করার প্রয়োজন হয়। তবে যাদের চোখে টরিক লেন্স বসানো হয় তাদের অপারেশনের পরে 1 ঘন্টা আমরা চিৎ করে শুয়ে থাকতে বলি, যাতে করে টরিক লেন্সটির কোনো রোটেশন না হয়। কিন্তু শিশুদের ক্ষেত্রে যেহেতু অজ্ঞান করে অপারেশন করা হয়, অজ্ঞান করার 3 ঘন্টা পর্যন্ত হাসপাতালে শিশুকে থাকতে হয়। ফ্যাকো সার্জারি কতদিন পর একজন রোগী আসলে দূরপাল্লা ভ্রমণে যাবেন যদি একটু বলেন। পরের দিনই একজন রোগী দূরপাল্লা আচ্ছা, ভ্রমণে পর যেতে দিনই। পারে। যারা ঢাকার বাইরে থেকে আসছেন অপারেশনের জন্য কতদিন আগে আসলে তারা ঢাকায় অবস্থান করবেন? আমরা অপারেশনের একদিন আগেই আসলে চলে। অপারেশনের আগের দিন আমরা চোখের পরীক্ষাগুলো করে ফেলি, পরের দিন আমরা অপারেশন করি এবং অপারেশন করার পরের দিন ফলো আপ করে একজন রোগী দেশে ফিরে যেতে পারে। আচ্ছা, আসলে অপারেশনের পর কালো চশমা পড়তে হয় কিনা, এটি অনেক রোগী প্রশ্ন করে থাকেন, যদি একটু বলতেন। না, অপারেশনের পরে কোনো কালো চশমা পরা লাগে না। আচ্ছা। আমরা অপারেশনের পরে রোগীকে একটা স্বচ্ছ একটা নিরাপত্তা চশমা দিয়ে দেই, সেটাই যথেষ্ট। আচ্ছা, ছানি অপারেশনের পরপরই কি আসলে একজন রোগী দেখতে পান নাকি তার একটু সময় লাগে দৃষ্টিটি ডেভেলপ করতে? আসলে আমরা যখন অপারেশন করি ডাইলেটিং ড্রপ দিয়ে তারারন্ধ্র বড় করা থাকে, ফলে অপারেশনের পরপরই একজন রোগী ঝাপসা দেখেন। পরের দিন থেকে তার দৃষ্টির উন্নয়ন ঘটতে থাকে এবং 1 সপ্তাহের মধ্যে সে একদম পরিষ্কার দেখে।
যে ছানি অপারেশনের কতদিন পর একজন রোগী নিজে থেকে গাড়ি চালাতে পারবেন? রোগী যদি চান তাহলে 2-3 দিন পরেই গাড়ি চালানো সম্ভব, তবে আমার মনে হয় আমি যেটা সাজেস্ট করি যে 7 দিন পরে গাড়ি 7 দিন চালানোটাই পর। শ্রেয়। আচ্ছা, ঘুমানোর সময় অপারেশনের পরে কি কি ধরনের একজন রোগীর সাবধানতা অবলম্বন করা উচিত? দেখো, রোগী ঘুমানোর সময় আমরা একটা প্রোটেক্টিভ আই শিল্ড দিয়ে দিই, ফলে ঘুমানোর সময় চোখে হাত লাগার কোনো সম্ভাবনা থাকে না, বা রোগী বিছানা থেকে পড়ে গেলেও চোখ আঘাতমুক্ত থাকে। আচ্ছা, অপারেশনের পর টেলিভিশন কতদিন পর দেখা যাবে? সেটা অপারেশনের দিন থেকেই দেখা সম্ভব। দিন থেকেই দেখা এমনকি যাবে। কম্পিউটার বা মোবাইল ফোনও ব্যবহার করা যেতে পারে, বাট অপারেশনের পরে যেহেতু একটু শুষ্কতা বেড়ে যায় সেই জন্য একটু পলক ফেলে নেওয়া উচিত, প্রয়োজনে আর্টিফিশিয়াল টিয়ার ড্রপটা একটু বেশি দেওয়া উচিত। আমরা প্রত্যেক রোগীকে অপারেশনের পরে আর্টিফিশিয়াল টিয়ার ড্রপ দিয়ে দিই। আচ্ছা, সাধারণত কতদিন পরে চোখে পানি লাগানো যাবে বা গোসল করা যাবে যদি একটু বলতেন? সাধারণত 7 দিন পরেই চোখে পানি দেওয়া, গোসল করা সম্ভব। বাইরের পানিতে তো রোগ জীবাণু থাকে, চোখে একটা সংক্রমণের ঝুঁকি থাকে, 7 দিন যথেষ্ট। অনেকেরই আসলে প্রশ্ন থাকে যে ছানি অপারেশনের পর আবারও ছানি পড়বে কিনা, এটি যদি একটু বলতেন। না, দেখো, ছানি একবারই পড়ে এবং চোখের লেন্স একবারই বসাতে হয়, তবে কারো কারো লেন্সের পেছনে একটু ময়লা জমতে পারে 10% ক্ষেত্রে। চলো ছবি দিয়ে বুঝিয়ে দিই। এটাকে বলে পোস্টেরিয়র ক্যাপসুলার ওপ্যাসিটি। ইয়ার গ্লেজারের মাধ্যমে এই ময়লাটাকে আমরা পরিষ্কার করে দিতে পারি, 2 থেকে 3 মিনিট সময় লাগে। আচ্ছা, ছানি অপারেশনের আগে যদি কারো চোখে শুষ্কতা থেকে থাকে তাদের ক্ষেত্রে আসলে আপনারা কি করে থাকেন? আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই। কারো যদি শুষ্কতা থাকে আমরা শুষ্কতা পরিমাপ করি টিয়ার মেনিসকাস, টিয়ার ব্রেকআপ টাইম এবং শার্মার টেস্ট করে। এর পরের ছবিতে আমরা দেখব সবচেয়ে লেটেস্ট পরীক্ষা আমরা করে থাকি লিপিভিউ 2 ড্রাই আই ডায়াগনস্টিক সিস্টেমের মাধ্যমে। ড্রাই আই যদি মৃদু হয় তাহলে আমরা আর্টিফিশিয়াল টিয়ার বা কৃত্রিম চোখের অশ্রু ড্রপ আকারে দিয়ে দিই। এর পরের ছবিতে আমরা দেখব শুষ্কতা যদি অতিমাত্রায় হয় এবং মেবোমিয়ান গ্ল্যান্ড ডিসফাংশন থাকে তাহলে আমরা লিপিফ্লো চিকিৎসা করে থাকি। অনেক রোগী প্রশ্ন করে থাকেন যে অপারেশনের পরেই কি আমি স্বাভাবিক খাবার দাবার খেতে পারবো কিনা, এটি যদি একটু বলতেন। অবশ্যই স্বাভাবিক খাবার দাবার খেতে পারবেন, তবে কারো যদি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের কোনো সমস্যা, কিডনির জটিলতা থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবার গ্রহণ করা উচিত। অনেক রোগীর আসলে প্রশ্ন থাকে যে অপারেশনের জন্য কতদিন আমি ছুটি নেব, তো আসলে অপারেশনের পর একজন রোগী অফিস কবে থেকে শুরু করতে পারবেন এটি যদি বলতেন। একজন রোগী চাইলে অফিস 2-3 দিন পরেই করতে পারেন, আচ্ছা। তবে সবচেয়ে ভালো হয় 7 দিন পরে করা। আসলে বাইরে গেলে ধুলোবালি, বাতাস বা যে কোনো সড়ক দুর্ঘটনার ঝুঁকি থাকে, সেজন্য আমার মনে হয় 7 দিন বাসায় অবস্থান করে চোখে ড্রপ ঠিক মতো দিয়ে 7 দিন পরে অফিসে যাওয়াটা শ্রেয়। অন্যান্য শারীরিক জটিলতা যাদের আছেন সেগুলোর কারণে যারা ঔষধ সেবন করেন তারা কি সব ঔষধ চালিয়ে যেতে পারবেন কি? হ্যাঁ, অনেকেরই তো উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনির জটিলতা রয়েছে। তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে সমস্ত ওষুধ তারা চালাচ্ছেন সেগুলো চালিয়ে যাবে। আচ্ছা, অনেকেই আছেন কিন্তু যারা নিয়মিত এক্সারসাইজ বা ব্যায়াম করে থাকেন, তারা কবে থেকে শুরু করতে পারবেন? হ্যাঁ, হালকা ব্যায়াম তো 7 দিন পরে করা যেতেই পারে, আচ্ছা। তবে ভারী ব্যায়াম যেমন ধরো দৌড়ানো বা জগিং করা এগুলো 2 সপ্তাহ পরে করা সম্ভব, তবে সাঁতার কাটা আমার মনে হয় 1 মাস পরে করাটা ভালো। মেয়েরা অনেকেই আছে যারা আসলে মেকআপ, মাস্কারা বা ফেসিয়াল করতে পছন্দ করে, তারা আসলে ফ্যাকো সার্জারি কতদিন পরে এটি শুরু করতে পারবে? এটা ফ্যাকো সার্জারির 7 দিন পরেই মাস্কারা, মেকআপ এগুলো করা সম্ভব, তবে ফেসিয়ালের কথা যেটা বললে আমার মনে হয় সেটা 2 সপ্তাহ পরে করাটাই ভালো, এবং ফেসিয়াল করার সময় খেয়াল রাখতে হবে চোখে যেন কোনো আঘাত না লাগে। আচ্ছা, এই যে আপনি ড্রপের কথা বলছিলেন, এই ড্রপ আসলে কতদিন চালিয়ে যেতে হবে? দেখো, অপারেশনের পরপরই আমরা রোগীকে একটা ডিসচার্জ সার্টিফিকেট বা ছাড়পত্র দিয়ে দিই, এবং আমাদের কাউন্সেলররা কিভাবে ড্রপ দিতে হবে, কতদিন দিতে হবে, কখন কখন দিতে হবে ভালো করে রোগীদেরকে বুঝিয়ে দেয়। কখনো যদি চোখ লাল হয়ে যায়, হঠাৎ করে চোখে অস্বস্তি হয়, দৃষ্টি ঝাপসা হয়ে আসে, তখন সঙ্গে সঙ্গে টেলিফোনে বা সরাসরি চিকিৎসকের পরামর্শ নিতে হয়। ফ্যাকো সার্জারির পর আসলে কতদিন একজন রোগীকে ফলো আপে থাকতে হবে? আমরা তো পরের দিনই রোগীকে একবার দেখি, এরপরে 7 দিন পরে, 1 মাস পরে, 3 মাস পরে, 6 মাস পরে, এবং এরপর থেকে প্রতি বছর একবার আমরা দেখি। আচ্ছা, যেসব রোগীদের আসলে ল্যাসিক বা স্মাইল অপারেশন করছেন আপনারা, তাদের ক্ষেত্রে কি আসলে ছানি অপারেশন করা সম্ভব? দেখো, স্মাইল বা ল্যাসিকের কারণে চোখে ছানি পড়ে না। আজকে যাদের বয়সে তরুণ, এদের তো বয়স হলে ছানি পড়বে, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সঠিক পাওয়ারের লেন্সের পাওয়ার নিয়ে। আমরা এই ব্যাপারে আলাপ করেছি, সেই ক্ষেত্রে ব্যারেট রুকে টিকে ফর্মুলা ব্যবহার করে সাধারণত চোখে এদের মনোফোকাল লেন্স বসানো হয়। অনেকেরই আমি মনোফোকাল লেন্স বসিয়েছি, এমনকি ইডফ এবং ট্রাইফোকাল লেন্সও বসানো সম্ভব, এবং আমি বসিয়েছি এবং তারা সবাই ভালো। চোখে যে লেন্সটি আসলে আপনারা বসিয়ে দিচ্ছেন, এই লেন্সটির কি আসলে আর বদলানোর কোনো প্রয়োজনীয়তা আছে কিনা? না, এই লেন্সটি আর কখনোই বদলানোর প্রয়োজন হয় না, এটি সারা জীবন চোখের চির সাথী হয়ে থাকে। তবে কখনো কখনো যদি সঠিক পাওয়ারের লেন্স না বসানো হয়
বা লেন্স বসানোর পরে যদি চোখের চাপ বেড়ে যায় বা চোখে জটিল প্রদাহ হয়, তাহলে কিছু কিছু ক্ষেত্রে যদিও কদাচিৎ লেন্সটি প্রতিস্থাপন করবার প্রয়োজন হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। চোখের ছানির আধুনিক চিকিৎসা এবং করণীয় নিয়ে আপনার কাছ থেকে অনেকগুলো তথ্য আজকে আমরা শুনেছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ, আরটিভির সকল দর্শক এবং আরটিভিকেও ধন্যবাদ। দর্শক, জীবন সুন্দর, বেঁচে থাকা তার চেয়ে অধিকতর সুন্দর, আর তারও চেয়ে গুরুত্বপূর্ণ সুস্থ সবল সুদৃষ্টিময় জীবনযাপন। এখন একটুখানি সচেতন হলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত জীবনকে, চোখের সুদৃষ্টিকে উপভোগ করতে পারি পুরোদমে। ভালো রাখতে পারি নিজেকে, পরিবারকে, দেশকে ও জাতিকে। আমাদের আজকের অতিথি অধ্যাপক ডাক্তার হারুন রশিদ স্যারের মতো অভিজ্ঞ চিকিৎসকগণ এই পথ চলায় আমাদের সব সময় সঙ্গী। আপনাদের সবার জন্য সুস্থ সুন্দর সতেজ জীবনের প্রত্যাশায় আজ বিদায় নেব। সবার জন্য শুভকামনা।